আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শুনুন। বাজারে মিলছে করোনার মুখে খাওয়ার ওষুধ, আক্রান্তের আগে সেবনে বিপর্যয় ডেকে আনতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা। সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে চায় বাংলাদেশ, ফ্রান্সে ইউনেস্কো সদর দপ্তরের প্রধানমন্ত্রী। পরিকল্পিতভাবে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে সরকার, দাবি ফখরুলের। অন্ধ সমালোচনা বিএনপির প্রতিদিনের দায়িত্ব, মন্তব্য ওবায়দুল কাদের। নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার, আবারও বেড়েছে চালের দাম, তেলসহ অন্য পণ্যের দামও ঊর্ধ্বমুখী। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। আর শুরুতেই করোনার মুখে খাওয়ার ওষুধ প্রসঙ্গ। বাজারে মিলছে করোনা চিকিৎসার অনুমোদিত ওষুধ মলনুপিরাভির। দেশের দুটি কোম্পানি এর মধ্যে নতুন এই ওষুধ বাজারে ছেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন করোনা আক্রান্ত ব্যক্তিরাই কেবল এই ওষুধ সেবন করবেন। এটি করোনার প্রতিরোধক নয়, মন্তব্য করে তারা বলছেন আক্রান্তের আগে কেউ সেবন করলে বিপর্যয় ডেকে আনতে পারে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মোবালিক করিমের রিপোর্ট। করোনার টিকা কার্যক্রমের পাশাপাশি মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ায় করোনা মোকাবেলায় এগিয়ে গেল বাংলাদেশ। এরই মধ্যে দুটি ওষুধ কোম্পানি বাজারে ছেড়েছে মুখে সেবনের এই ওষুধ। অপেক্ষায় রয়েছে আরও 8টি কোম্পানির ওষুধ। বাজারে খাওয়ার ওষুধ মেলায় জনমনে এসেছে স্বস্তি। এটার জন্য অনেক ভালো লাগছে যে এটা পেয়ে অনেকই তো অনেক উৎসাহিত এবং পেয়ে অনেকের ভালো লাগছে। অনেক গর্বিত আমাদের দেশে এই ওষুধটা পাওয়া যাচ্ছে এবং মানে সাধারণ মানুষ পেয়ে অনেক অনেক খুশি আর কি। তবে করোনা নিয়ে আতঙ্কিত অনেকেই ফার্মাসিতে খোঁজ নিচ্ছেন নতুন ওষুধের, যাদের বেশিরভাগেরই নেই চিকিৎসকের ব্যবস্থাপত্র। মোটামুটি প্রেসক্রিপশন ছাড়াও অনেকে নিচ্ছে, অনেকে টিভিতে বিজ্ঞাপন দেখে অনেকে নিচ্ছে। কারণ ইদানিং দেখা যাচ্ছে সবাই চাচ্ছে, কিন্তু আমরা দিতে চাচ্ছি না উইদাউট প্রেসক্রিপশন। বিশেষজ্ঞরা বলছেন না জেনে কিংবা আক্রান্ত না হয়ে মলনুপিরাভির জাতীয় ওষুধ সেবন ডেকে আনবে মারাত্মক ঝুঁকি। এটা নিয়ে কোনো বিভ্রান্তি করা যাবে না। প্রথমত, এটা কোনো টিকার বিকল্প নয়, এটা কোনো প্রতিষেধক নয়, এটা চিকিৎসার জন্য। যারা করোনায় আক্রান্ত হয় তাদের চিকিৎসার জন্যই কেবল ব্যবহার করা হয় এবং এটা নিয়ম আছে, নিয়মের মধ্যে ব্যবহার। যেমন উপসর্গ হওয়ার 5 দিনের মধ্যে এটা খেতে হবে, তারপর খেলেও কিন্তু খুব একটা ভালো ফল নাও পাওয়া যেতে পারে। সেই কারণে এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি খাওয়া যাবে না। এই ওষুধ টিকার বিকল্প নয় বলেও সতর্ক করছেন তারা। যেমন 18 বছরের নিচে এই ড্রাগটি দেওয়া যাবে না। করোনা পজিটিভ রেজাল্ট পাওয়ার পরে এই ড্রাগটি দেওয়া যাবে। তবে কোনো কোনো ক্ষেত্রে যেটা হচ্ছে যে একদম চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে এই চিকিৎসাটি নিতে হবে। এবং আমাদের সবাইকে মনে রাখতে হবে এটি কিন্তু ভাইরাসাইডাল না, অর্থাৎ এটি কিন্তু ভাইরাসকে কিল করবে না, কিন্তু ভাইরাসের যে বংশবৃদ্ধি সেটা বন্ধ করে দিবে। সো আলটিমেটলি 2-3 দিন পরে শরীরে ভাইরাসের পরিমাণ কমতে শুরু করবে এবং সাইন সিমটমস ইমপ্রুভ করতে শুরু করবে এবং রোগী ভালো হয়ে যাবে। করোনাকালীন জরুরি মুহূর্তে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই ওষুধ সহজলভ্য করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মোবালিক করিম, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গ। নিজেদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতিতে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থ সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির মিলিত লক্ষ্য পূরণ সম্ভব হবে। এ সময় প্রধানমন্ত্রী ইউনেস্কোকে রিমোট লার্নিং এবং অনলাইন শিক্ষাকে বৈশ্বিক জনসম্পদ হিসেবে ঘোষণা করার আহ্বান জানান। Students are affected by partial or full school closure. Online education evolved as a new normal during the pandemic. I call upon this august body to declare remote learning and online education as a global public good. I also call upon UNESCO to work as a
matter of priority with governments, private sectors, and other stakeholders to rally partnership and resources to make this happen. The success of UNESCO largely depends on its impact in improving lives of our peoples. As we are passing through a difficult time, the need for a strong, dynamic, innovative, multilateral organization is felt more than ever before. Bangladesh is ready to work closely with UNESCO in its endeavor to construct the defense of peace. এবারের রাজনৈতিক প্রসঙ্গ। সরকার পরিকল্পিতভাবে গণতন্ত্রকে নির্বাসিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার নির্বাচনকেও তারা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ তার। রাজধানীতে কালেকশনের সভায় তিনি এই মন্তব্য করেন। জনগণের রায় নির্বাচিত নয় বলে দেশের মানুষের প্রতিও সরকারের দরদ নেই বলেও অভিযোগ করে অপর এক মানববন্ধনে ক্ষমতাসীনদের পদত্যাগের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বাবুর শেখোতা রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা। আগামী দিনে অল্প সময়ের মধ্যেই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গণতান্ত্রিক দেশের সভায় বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন একটা গণতন্ত্র সভা ডাকছেন, 100টা দেশকে ডাকছেন। আমরা পত্রিকায় দেখেছি এগুলো, আমাদের নামটা সেখানে নাই। আমাদের বাংলাদেশ যার একটা গণতান্ত্রিক দেশ ছিলাম আমরা, সেই দেশটাকে আজকে পরিচিত হতে হচ্ছে কি একটা গণতান্ত্রিক দেশ হিসেবে। এর চেয়ে লজ্জার ব্যাপার, এর চেয়ে দুর্ভাগ্যের ব্যাপার আর কিছু হতে পারে না। স্থানীয় সরকার নির্বাচন সেটাকে তোমরা শেষ করে দিচ্ছে পত্রিকায়, এই বড় বড় রামদা আর আপনার পিস্তল আর আপনার দেখলাম আপনার লাঠি সোটা নিয়ে শত, এবং ইতিমধ্যে প্রায় 100-র উপরে লোক মারাও গেছে আপনার গত কয়েক মাস। আলোচিত রেন্ট্রি হোটেলে 2 তরুণী ধর্ষণ মামলার রায়ে অভিযুক্তদের খালাস দেয়া নিয়েও প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনা ঘটেছে স্বীকার করা হচ্ছে, আদালতে স্বীকার করছে, কিন্তু রায় হচ্ছে কি বেকসুর খালাস। কেন? দে আর সো পাওয়ারফুল, তাদের এত টাকা, জুয়েলারি, এমপি, এই সমস্ত নারী জাতিকে অপমান করে এদেরকে খালাস দেওয়া হয়েছে। এই ধরনের রায় আমরা মেনে নিতে পারি না। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির মানববন্ধনে জ্বালানি তেলের দাম বৃদ্ধি সহ নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সরকার বারবার হারিয়ে দিয়েছে এবং এই ডিজেলের কারণে যে সকল কলকারখানা, গার্মেন্টস শিল্প, রপ্তানি চলবে, তাদের উৎপাদনের ব্যয় বাড়বে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনা করা বিএনপির প্রতিদিনের রাজনৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ ও দেশের জন্য তারা কিছু করতে না পারলেও মিথ্যাচার আর অপপ্রচারের কাজটি সুনিপুণভাবে করে যাচ্ছে। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, এসব অপপ্রচার বিএনপির বিরুদ্ধেই যাবে এবং যাচ্ছে, যা তারা এখনো বুঝতে পারছে না। বিএনপি সমালোচনার এসব পুরনো হাতিয়ার এখন ভোতা হয়ে গেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে জনগণের জন্য, দেশের জন্য তারা কিছু করতে না পারলেও মিথ্যাচার আর অপপ্রচারের কাজটি সুনিপুণভাবে করে যাচ্ছেন। কিন্তু চূড়ান্ত বিচারে এই অপপ্রচার তাদের বিরুদ্ধেই কিন্তু যাচ্ছে, তা তারা বুঝেও বুঝতে পারছেন না। এ সত্য তারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই তাদের জন্য মঙ্গল। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, দেশের অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্পগুলোতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে যুবলীগের ভূমিকা রাখা দরকার। প্রয়োজনে দলের মধ্যেও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে যুবলীগ। সকালে যুবলীগের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি শেষে একথা বলেন তিনি। যুবলীগ চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার কারণে 13 বছর ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। নতুন বাস্তবতায় যুবলীগের দায়িত্ব ও ভূমিকা অনেক গুণ বেড়ে গেছে বলে জানান ফজলে শামস পরশ।
আজকে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা তলে একত্রিত হয়েছে। এই র্যালির মাধ্যমে, এই একতার মাধ্যমে আমরা একটা শোষণমুক্ত, প্রগতিশীল, মেধাভিত্তিক সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর। এবারে অন্যান্য প্রসঙ্গ। রাজবাড়ী সদরের বাণীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। রাত 12টার দিকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়। এরপর আরও জরুরি চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মানিকগঞ্জ পৌঁছলে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, দায়ীদের দ্রুতই গ্রেফতার করার চেষ্টা করছেন তারা। আসন্ন নির্বাচন নিয়েই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। নিয়ন্ত্রণ নেই নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। সব ধরনের চালে কেজিতে বেড়েছে 1 থেকে 2 টাকা। চালের মূল্য বৃদ্ধির কারণ হিসেবে বাড়তি পরিবহন খরচ আর আমদানি বন্ধ থাকাকে দায়ী করছেন বিক্রেতারা। দীর্ঘদিন ধরে তেল সহ অন্যান্য নিত্যপণ্যের দামের ঊর্ধ্বমুখীতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এসএমআর রিপোর্ট। সপ্তাহ ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। 50 কেজির বস্তায় কোনো কোনো চালে বেড়েছে 100 টাকা। চালের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, নুনের দাম বাড়তি, সব বাড়তি। 1.5 বছর ধরে করোনার প্রকোপ ছিল, অনেকের ইনকাম ছিল না। সেখানে এগুলো সরকারের দেখা উচিত যে আসলে আমরা সাধারণ পাবলিক কীভাবে চলতে পারি। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বাড়ার পাশাপাশি আমদানি বন্ধের প্রভাব পড়েছে বাজারে। জ্বালানি তেলের দাম বাড়তির কারণে যে ভাড়াটা বৃদ্ধি, যেমন যে গাড়ি ভাড়া ছিল 18,000 টাকা, এই গাড়ি ভাড়া এখন 25,000 টাকা। তো যে 7,000 টাকা, ওই 7,000 টাকা তো মনে করো চালের উপরে পড়ছে। এই একদিকে বাড়ছে, আরেকদিকে হলো যে ইন্ডিয়ান আমদানি, শুনছি নাকি ইন্ডিয়ান আমদানিটা বন্ধ। এই বছর যে পর্যাপ্ত পরিমাণ ধান হয়েছে, অন্যান্য বছর তো কোনো ক্ষয়ক্ষতি কিছু হয় না, ভালো ধান হয়েছে, চাউলও ভালো হয়েছে। এই জন্য সরকার যেন ভালো মতো দেখে যে সামনে যেন না বাড়ে, সেজন্য ব্যবস্থা করে যেন। তেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম প্রতি মাসে বেড়েই চলছে। তাতে ক্রেতারা যেমন বিপাকে, তেমনি ভোগান্তিতে বিক্রেতারাও। একটা বন্ধের দিন বাজার, ক্রেতা শূন্য বাজার, এটা তো আশা করা কথা না। এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যেতেছে সব কিছু। অনেক কম কিনতে হয় ভাই। আগে যদি 1 কেজি কিনতাম, এখন কিন্তু 1 পোয়া, আধা কেজিও কেনার সামর্থ্য নাই, সম্ভব না। আপনার পকেটে 10 টাকা 50 টাকা থাকলে না বাজার করতে যাবেন, মানে আপনি তো নাস্তা করতে যাই 50 টাকা 100 টাকা লাগে। আপনার আয় তো নাই, আয় বুঝি না ব্যয় হইব। বাড়ন্ত দামেই স্বাভাবিক আছে সবজির বাজার, তবে কিছুটা কমেছে মুরগির দাম। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ঝালকাঠি সুগন্ধা নদীতে সাগর নন্দিনী 3 নামের একটি ডিজেল বোঝাই জাহাজে আগুন লেগে জাহাজের এক কর্মী নিহত হয়েছেন। এতে 7 জন আহত হয়েছেন। ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা জানান, সকাল 8টার দিকে জাহাজের ইঞ্জিন রুমের পাম্পে কাজ করার সময় বিকট শব্দে আগুন লাগে। আগুন তখন সারা জাহাজে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে 1 জন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ জাহাজ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিস্ফোরণের পর জাহাজের তলা ফেটে গেছে। জাহাজে 8.5 লাখ লিটার ডিজেল ছিল। নারায়ণগঞ্জের ফতুল্লা একটি 5তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে 2 জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। ভোর 6টার পর ফতুল্লার লালখার মোড়ে মুক্তার মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে 2টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। বিস্ফোরণে ওই বাড়ির 5টি ঘর সহ পাশের আরও 2টি বাড়ির দেয়াল উড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এ সময় মায়ারানী নামের এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আরও 15 জন নারী, পুরুষ ও শিশু দগ্ধ হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে আরেকজন মারা গেছেন। লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে সীমান্তের 917 নম্বর মেইন পিলারের 5 নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই হত্যার ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কয়েকজন গরুর রাখাল সাব পিলারের কাছে দিয়ে ভারতের গরু আনতে সে দেশে অনুপ্রবেশ করে। তারা ফেরার সময় ভারতের কোচবিহার জেলার 75 বিএসএফ ব্যাটালিয়ন 7 ভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরে মারা যান। এ সময় আহত হন কয়েকজন।
বরিশালের বিভিন্ন এলাকায় রুট পারমিট ও ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ ওয়ার্কশপে তৈরি বাস চলাচল করছে। 7টি বাস যাতায়াত করলেও বৈধ কাগজের মেয়াদ না থাকায় বছরে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। বিআরটিএর দুর্বল তদারকির কারণে এসব বাস চলছে বলে মনে করেন চলাচলকারীরা। পারভেজ রাসেলের রিপোর্ট। কীর্তনখোলা নদীর পাড়ে কয়েক যুগ থেকেই রুট পারমিট ফিটনেসবিহীন বাস দিয়ে যাত্রী সেবার নামে হয়রানির অভিযোগ উঠেছে। এখান থেকে প্রতিদিন 6টি রুটে 60টি বাস চলাচল করতে স্ট্যান্ড না থাকায় বাস দিয়ে সড়ক দখল করায় দুর্ভোগে পড়ে পথচারীরা। বিআইটি যে অনুমতি লওয়া লাগবে যে আমি গাড়ি বানাবো, এটা আমি শুনি নাই। বেশিরভাগ গাড়িরই রুট পারমিট নেই এবং ফিটনেসবিহীন। বাস তৈরিতে মানা হয় না কোনো আইন, ইচ্ছে মতো বসানো হয় আসন সংখ্যা। নিজস্ব ওয়ার্কশপে তৈরি অধিকাংশ গাড়ির নম্বর প্লেট লাগানো থাকলেও মেয়াদ নেই কোনো কাগজের। সব গাড়ির কাগজপাতি আছে, হয়তো 2-5খানের নাই, কিন্তু সব অনেক গাড়ির আছে, অনেক গাড়ির সঙ্গে রাখতে পারি না, আমাকে কাজ করা লাগে তো, লাইন ছোট, সেই জন্য লোকে রাখা যায় না। ট্রাফিক বিভাগ ও বিআরটি এর দুর্বল তদারকি পুঁজি করে অনিয়মকে নিয়মে পরিণত করছে মালিক সমিতি। সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। গাড়ি এখানে বানাই বিক্রি করি, অথবা আমার ডিসি রোড মালিক সমিতি আছে, বাকেরগঞ্জ মালিক সমিতি চলে। এটার কাগজ আর ওইটার এখন বর্তমানে এইটার কাগজ ওইটাই দেবে। সত্যতা স্বীকার করে জনগণের হয়রানি বন্ধে অভিযানের আশ্বাস দেন জেলা ম্যাজিস্ট্রেট। আমরা মালিক সমিতির প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বিআরটিএ এবং আমার আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের নেতৃত্বে আমরা যেটি করব, যেই বিষয়টি আমরা চিন্তা ভাবনায় রেখেছি এবং পাশাপাশি আমরা এটার উপরে ব্যবস্থা নেব। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন বিএমপি কমিশনার। এটিতে আমরা অবশ্যই এটি খতিয়ে দেখব, আমরা নজর দেব এবং এখানে সম্পূর্ণ আইনানুগ ব্যবস্থার মাধ্যমে, একটা সমন্বয়ের মাধ্যমে যাতে পরিপূর্ণভাবে এখানে আইন মোতাবেক, বিধি মোতাবেক এবং শৃঙ্খলা মোতাবেক যাতে চলে, সেই পদক্ষেপগুলো আমরা অবশ্যই নিব। সরকার নির্ধারিত ওয়ার্কশপ ছাড়া কেউ বাস বানাতে পারবে না, দাবি বিআরটিএ কর্তৃপক্ষের। নির্দিষ্ট করে একটা বাস তৈরি করার জন্য স্পেসিফিকেশন দেওয়া আছে, সেই স্পেসিফিকেশন অনুযায়ী সরকার নির্ধারিত যে ওয়ার্কশপগুলি আছে সেগুলোই তারা তৈরি করতে পারবে। যাত্রী হয়রানি, জনদুর্ভোগ এবং সড়ক অনিরাপদ করা ত্রুটিপূর্ণ এসব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে দৃশ্যমান পদক্ষেপ। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। চিকিৎসার মান ও সেবা নিয়ে রোগীদের রয়েছে বিস্তর অভিযোগ। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পাচ্ছে না সুচিকিৎসা। সংকটের কথা স্বীকার করে দ্রুতই সমস্যা সমাধানের কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিধি মশিউর রহমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মানুষের জন্মগত মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা ও চিকিৎসা। তবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। রোগীদের অভিযোগ, চিকিৎসক থাকলেও নিয়মিত অফিস করেন না কেউ। আবার বিনামূল্যে ওষুধ দেওয়ার কথা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। রাত 3টায় ভর্তি হয়েছে, এখন পর্যন্ত কোনো ডাক্তার আসেনি। ডাক্তার আসেনি, শুধু নার্স আসে ঘুরে ঘুরে। কালকে আমি ওষুধ পাইনি। এই অবস্থায় সামান্য চিকিৎসা পেতেও চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। ঠিক মতন বাচ্চাদের ট্রিটমেন্ট হচ্ছে না, টয়লেট বাথরুম সেরকম নোংরা, কারেন্ট নাই, কোনো লাইন ঠিক নাই, ফ্যান চলে না। এখানে যারা দায়িত্বশীল ডাক্তার, নার্স, কর্মচারী, তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে না। চিকিৎসা সংকটের বিষয়টি স্বীকার করে দ্রুতই সমাধানের কথা জানান উপজেলা কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। 2 বছর লাগবে একটি হয়তো 100 শয্যা ভবন তৈরি করতে। কিছু রুগী দেখে কষ্ট সহ্য করে তাদেরকে কষ্ট করে সেবা নিতে হবে। এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 70 থেকে 80 জন রোগীর চিকিৎসা নিতে আসেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাজারে মিলছে করোনার মুখে খাওয়ার ওষুধ। আক্রান্তের আগে সেবনে বিপর্যয় ডেকে আনতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা। সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে চায় বাংলাদেশ, ফ্রান্সের ইউনেস্কোর সদর দপ্তরের প্রধানমন্ত্রী। পরিকল্পিতভাবে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে সরকার, দাবি ফখরুলের। অন্ধ সমালোচনা বিএনপির প্রতিদিনের দায়িত্ব, মন্তব্য ওবায়দুল কাদেরের।
নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার, আবারও বেড়েছে চালের দাম, তেলসহ অন্য পণ্যের দামও ঊর্ধ্বমুখী। আবারও জুমার নামাজ চলাকালে আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, অন্তত 3 জনের মৃত্যু, আহত 12 জন। এবং বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbniউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।